2024 সালের 14 জুলাই এমন স্লোগান শোনা গিয়েছিল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরে ইতিহাস আমাদের জানা, শেখ হাসিনা সরকারের পতনেও এই স্লোগানই কাজ করেছিল এমন দাবিও করেন কেউ কেউ। এরপর গত 11 মাসে রাজাকার শব্দটিকে নানাভাবে মহিমান্বিত করার নানা চেষ্টাও দেখা গেছে। এই 11 মাসে রাজাকার বিরোধী স্লোগান কখনো কি শোনা গিয়েছিল? যায়নি। তবে 14 জুলাই ঢাকার রাজপথ অলিগলি অনেক দিন পর রাজাকার বিরোধী স্লোগানে ছিল মুখর। জুলাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ, পল্টন সহ বিভিন্ন জায়গায় দিনভর দিয়েছেন এই স্লোগান। জামাত শিবির ও কিংস পার্টি এনসিপির বিরুদ্ধে তীব্র কণ্ঠে রাজপথ কাঁপিয়েছে বিএনপি। এতে অনেকেই প্রশ্ন তুলেছেন, বহুল আলোচিত সেই রিসেট বাটনে ৭১কে মুছে ফেলার চেষ্টা কি ব্যর্থ হতে যাচ্ছে, নাকি মাত্র 1 মাস আগে ইশরাক হোসেনকে নিয়ে বিএনপির কঠোর অবস্থান যেভাবে নিমিষেই অদৃশ্য হয়ে গিয়েছিল, এবারও সামনে তেমন ঘটনায় দেখা যাবে না তো? রাজাকার বিরোধী স্লোগান থেকে পিছু হটে আবার অস্পষ্ট সমঝোতার পথ ধরবে কি বিএনপি? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5 জুন হাইকোর্টের একটি আদেশের পর ছোট আকারে শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। জুলাই মাসের শুরু থেকে বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। এরই মধ্যে চীনের রাষ্ট্রীয় সফর নিয়ে 14 জুলাই সংবাদ সম্মেলন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাংবাদিক প্রভাস আমিন একটি মন্তব্যে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনার পরামর্শ দেন। তিনি সরকারি চাকরিতে মেধা ও কোটার বিষয়টি আরো পরিষ্কারভাবে তুলে ধরে আপিল বিভাগের রায়ের আগ পর্যন্ত শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত রাখার অনুরোধ করেন। এর প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা ও মেধা সম্পূর্ণ আলাদা বলে উল্লেখ করেন। তো কোটা আর মেধা তো এক জিনিস না, এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল। শেখ হাসিনার বক্তব্যের একটি অংশ মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই অংশটি হলো, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবী, তাই না? আন্দোলনকারীদের অভিযোগ ছিল শেখ হাসিনা বিক্ষোভে জড়িত সব শিক্ষার্থীকে রাজাকার বা রাজাকারের উত্তরসূরি বলেছেন। কয়েক ঘন্টা পর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে স্লোগান ছড়িয়ে পড়ে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। দেশের অন্য বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান সরাসরি অথবা কিছুটা পরিবর্তিত রূপে উচ্চারিত হতে শোনা যায়। এই স্লোগানটি আন্দোলনের তীব্রতা বাড়াতে অন্যতম প্রধান ভূমিকা পালন করলেও ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। দর্শক, এই বিতর্ক গত 11 মাসেও শেষ হয়নি। এ ধরনের স্লোগানের মাধ্যমে বাংলাদেশে রাজাকারদের যুদ্ধাপরাধকে মুছে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছিল শুরুতেই। পরে কিছুটা পরিমার্জিত করে স্লোগানটি অব্যাহত রাখে আন্দোলনকারীরা। এই স্লোগানের পক্ষে 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া গেছে আন্দোলনের নেতাদের কাছ থেকে। বর্তমানে এনসিপির আহ্বায়ক 14 সেপ্টেম্বর তার ফেসবুকে লেখেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার এই জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগের বিভাজনের রাজনীতি অকেজো হয়ে গিয়েছিল, সেই রাতে ভেঙে গিয়েছিল আওয়ামী লীগের ন্যারেটিভ। দর্শক, 14 জুলাইয়ের সেই স্লোগান এবং 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে আমরা আওয়ামী লীগের ন্যারেটিভ ভাঙার নামে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি ও স্মারক ধ্বংসের মহোৎসব দেখতে পেয়েছি। সেই সঙ্গে নাহিদদের নিয়োগ করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাজির করেছেন বহুল আলোচিত রিসেট বাটন তত্ত্ব। গত বছরের সেপ্টেম্বরে তিনি এক সাক্ষাৎকারে বলেন, প্রথমে স্বীকার করতে হবে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব। দেশের মানুষও তা চায়।
সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে। আমাদের প্রশ্ন হলো 2024 সালের 14 জুলাই রাতে রাজাকার বিষয়ক সেই স্লোগানের মাধ্যমে কি প্রেস করা হয়েছিল রিসেট বাটন? দর্শক, 5 আগস্টের পর আন্দোলনের নেতাদের বক্তব্য থেকেই এখন প্রতিষ্ঠিত পুরো বিষয়টি ছিল এক মেটিকুলাস ডিজাইন। ফলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানটিও যে সুপরিকল্পিত সেটি অনেকটাই পরিষ্কার। আবার জুলাই আন্দোলনের চালিকা শক্তি হিসেবে ৭১-এর যুদ্ধাপরাধী দল, জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের সক্রিয়তার বিষয়টিও এখন প্রমাণিত। সেক্ষেত্রে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, বাংলাদেশের জন্মের বিরোধিতা করা রাজাকারদের অপরাধ আড়ালের জন্যই এমন স্লোগানের উদ্ভব ঘটেছিল কিনা। গত 11 মাস ধরে বাংলাদেশে রাজাকারদের কিংবা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে স্লোগান শোনাই যায়নি। এমনকি 26শে মার্চ, 14 কিংবা 16ই ডিসেম্বরেও রাজাকার বিরোধী কোনো প্রচারণা চোখে পড়েনি। তবে খুবই কাকতালীয়ভাবে ওই স্লোগানের ঠিক 1 বছরের মাথায় পাশার দান উল্টে গেল। রাজধানীতে প্রকাশ্য দিবালোকে রাজাকারদের প্রতি ঘৃণা জানিয়ে রাস্তায় নামতে দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে। ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী শাহবাগে সমবেত হয়ে দিয়েছেন রাজাকার বিরোধী স্লোগান। আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের পরিচয় ধারণ করায় গুপ্ত সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে ছাত্র শিবির। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনও তুলেছেন একই অভিযোগ। ঢাকায় 14 জুলাই বিক্ষোভ মিছিল শুরুর আগে তিনি বলেন, শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এরপর ছাত্রদলের মিছিল থেকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, জিয়াউর রহমানের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের স্বৈরাচার মিলেমিশে একাকার, এমন স্লোগান দেয়া হয়। বিএনপির আরো কয়েকটি সহযোগী সংগঠনও করেছে বিক্ষোভ মিছিল। সারা দেশে পালন করা হয় কর্মসূচি। এগুলো থেকে জামাত শিবির নয়, কিংস পার্টি এনসিপির বিরুদ্ধেও তোলা হয় অভিযোগ। তাদেরকে তুলনা করা হয়েছে জামাত শিবিরের সমতুল্য সংগঠন হিসেবে। বিএনপির এমন আচরণে অবশ্য ক্ষুব্ধ হয়েছেন জামাত শিবির এবং এনসিপির নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বিএনপিকে চাঁদাবাজের দল বলে মন্তব্য করেছেন। আর শিবিরের নেতারা বলেছেন, জামায়াত ইসলামী যদি আর কখনো বিএনপির সাথে জোট করে তাহলে তিনি দল ছেড়ে দিবেন। দর্শক, লন্ডনে 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দুই পক্ষের মাঝে সম্পর্কের ব্যাপক উন্নতি দেখা দিয়ে গেছিল। বৈঠকের মাত্র কয়েকদিন আগেও 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল বিএনপি। আবার ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলছিল তুমুল আন্দোলন। তবে ইউনূস তারেক বৈঠকের পরপরই আকস্মিক নমনীয় ভূমিকায় চলে যায় বিএনপি। তবে সম্পর্কের উন্নতির ফের পতন ঘটতে 1 মাসও লাগেনি। সবশেষ জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক বৈধতা দেওয়ার প্রশ্নে জামাত এনসিপির তীব্র চাপের মুখে পড়েছে দলটি। আবার এই ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন অনিশ্চয়তার শঙ্কাও ঘিরে ধরেছে বিএনপিকে। বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার আরেকটি প্রতারণার শিকার হয়েছে দলটি। এমন অবস্থায় পাল্টা চাপের কৌশল হিসেবে 14 জুলাই মাঠের দখল নিয়েছে। বিএনপির এমন চাপ গত 11 মাসে বেশ কয়েকবার আমরা দেখেছি। তবে কোনোবারই তারা পরিস্থিতি শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। প্রশ্ন হলো, এবারে রাজাকার বিরোধী স্লোগানেও বিএনপি কি শেষ পর্যন্ত অটল থাকতে পারবে? জামাত ও এনসিপির বিরুদ্ধে কঠোর অবস্থান কি তারা বজায় রাখতে পারবে, নাকি কয়েকদিন পরে আরেকটি ইশরাক নাটকের জন্ম দিয়ে রাস্তার চাপে ইস্তফা দেবে বিএনপি? তবে মন্দের ভালো হলো রাজাকার বিরোধী স্লোগান আরো একবার দেশের মানুষ শুনতে পেল। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা বিরোধীরা ছিল, এটি হয়তো এভাবেই বারবার সামনে চলে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত একদিন আগেই রোববার আমি যে কন্টেন্টটি করেছিলাম শুল্ক সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেখানে বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম আপনাদের সামনে সরকারের উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্ক নির্ধারণ বিষয়ে
দেশটির সঙ্গে বাংলাদেশের যে আলোচনা চলছে সেখানে বাণিজ্য উপদেষ্টা থাকবেন, বাণিজ্য সচিব থাকবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন, সব ঠিক আছে, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের উপস্থিতি কেন সেখানে ফ্রম দ্য বিগিনিং? কেন তিনি গত 16 জুন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন চলতি জুলাই মাসের প্রায় 5-7 তারিখ পর্যন্ত? প্রতিটি বৈঠকে কেন তার সরব উপস্থিতি, এবং বাংলাদেশে এসেও তিনি ভার্চুয়ালি এ সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন? যা প্রশ্ন তুলেছিলাম, যা সন্দেহ করেছিলাম, ঠিক সেটি আপাতত প্রমাণ হলো সরকারের উপদেষ্টাদের, একাধিক উপদেষ্টার বক্তব্যে। গোপন চুক্তি হতে যাচ্ছে, নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে। বাণিজ্য উপদেষ্টা সোমবার যে সংবাদ সম্মেলনটি করলেন সেখানে তিনি নিজে বলছেন আগামী সপ্তাহে আবারও বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে এবং শুল্ক সংক্রান্ত যে চুক্তি হবে তা কোনো অবস্থাতেই প্রকাশ করা হবে না। তিনি নিজে বলছেন কেন প্রকাশ করা হবে না? চুক্তি সংক্রান্ত যে শর্তগুলো থাকবে, তার মানে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে। কি থাকছে সেই চুক্তিতে? সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করার কোনো শর্ত থাকবে? অথবা সাম্প্রতিক সময় যে তুমুল বিতর্কিত এবং আলোচিত ইস্যু মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে সেই কথিত মানবিক করিডোর দেওয়া হবে? যদিও শোনা যায় যে করিডোরের ইস্যুটি তারা ঠিকই সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের হাতে বা পশ্চিমাদের হাতে তুলে দেওয়া হবে? অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো নির্দেশনা প্রতিপালন করতে হবে? আমরা এগুলো কিছুই জানি না, তবে এগুলো নিশ্চয়ই আমাদের আলোচনায় আসতেই পারে, নইলে গোপন চুক্তি কেন? সরকারের আরেক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনিও একই কথা বলেছেন আলাদা আরেকটি সংবাদ সম্মেলনে। তিনি নিজের মুখে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে। বোঝা গেল তো বিষয়টি? যে প্রশ্নগুলো কেবল উত্থাপন করলাম তার সারমর্মটা আমাদের আরেক উপদেষ্টার মুখ থেকে উচ্চারিত হলো। এই সংবাদ সম্মেলনটি ছিল জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা যে সংবাদ সম্মেলন, ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব অধিকতর গতিশীল করার জন্য গঠিত কমিটির সংবাদ সম্মেলন। ব্যবসা বাণিজ্য গতিশীল করা হবে দেশকে গতিশীল করার জন্য। আর আমরা এমন এক চুক্তি করতে যাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে যেখানে ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, দেশের গতিশীলতা তো দূরের কথা, দেশের সামগ্রিক জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার মাধ্যমে এই চুক্তি করা হতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠতেই পারে। ফাউজুল কবির খান বলছেন যে আমেরিকার কিছু কৌশলগত বিষয় রয়েছে, তার মধ্যে নিরাপত্তা ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত। অর্থাৎ এর আগে আমরা কিছু শর্ত জেনেছিলাম, যুক্তরাষ্ট্রের কিছু ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকবে বা ক্লজ থাকবে, যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দিবে বাংলাদেশের সেই রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, অথবা যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের উপর যদি নিষেধাজ্ঞা দেয় তার সাথেও বাংলাদেশে কোনো লেনদেন থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি আরো বিষয়, এবং অস্ত্র ক্রয় সংক্রান্ত চুক্তিও বা শর্ত সেখানে থাকতে পারে। এখন এই চুক্তিটি করা হলে কি হবে? সরকারের পক্ষ থেকে অজুহাত দেওয়া সম্ভব হবে যে আমরা তো নইলে শুল্ক কমাতে পারছিলাম না, এই জন্য আমাদেরকে এই ধরনের চুক্তি করতে হয়েছে। বলার সুযোগ পাবে যে আমরা আমাদের রপ্তানির স্বার্থ ঠিক রাখতেই এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছি, আমরা ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যই এই চুক্তি করতে বাধ্য হয়েছে, এরকম অনেক কথা বলা হবে। অথবা শুল্ক যদি সহনীয় মাত্রায় নামিয়ে আনা না যায়, যেহেতু 35% শুল্ক আরোপ করে বসে আছে, তখন সরকার বলতে পারবে না আমরা তো ব্যর্থ হইনি, আমরা দেশের স্বার্থ বিকিয়ে দেইনি। নানান ধরনের অজুহাত, নানান ধরনের বিষয় তারা দাঁড় করাতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভিয়েতনাম বা ভারতের জন্য যে 20% শুল্ক প্রায় নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো কি তাদের স্বার্থ, দেশের স্বার্থ বিকিয়ে এই চুক্তি করছে? তারা তো ঠিকই 20% নামিয়ে আনতে সক্ষম হচ্ছে। তাদের সঙ্গে কি যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত কোনো শর্ত দিয়ে এই চুক্তি করছে? নিশ্চয় না, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি বিশ্বজোড়া গ্রহণযোগ্যতা, তাহলে তার পারদর্শিতা কোথায়? তার গ্রহণযোগ্যতার ফল কি এটি যে আমাদের
দেশের স্বার্থ বিকিয়ে চুক্তি করতে হবে। আমরা খুব স্বাভাবিকভাবে এটি ধরে নিতেই পারি যে এখানে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হবে, যেহেতু চুক্তি প্রকাশ করা হবে না, যেহেতু এই চুক্তির সঙ্গে নিরাপত্তা ইস্যু জড়িত। এবং নিশ্চয়ই বাংলাদেশ কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের জন্য কোনো প্রকারের হুমকি নয়। সেই আটলান্টিকের ওপারে একটি দেশ, আর এপারে হাজার হাজার মাইল দূরে একটি দেশের সঙ্গে নিরাপত্তার কি কারণ থাকতে পারে নিরাপত্তাহীনতার? যুক্তরাষ্ট্রকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল যে 37% শুল্ক প্রথমে আরোপ করা হয়েছিল এপ্রিলে, তখন 3 মাসের জন্য স্থগিত করে রাখা হয়েছিল। সরকারের পক্ষ থেকে অনেকে বলার চেষ্টা করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কি গ্রহণযোগ্যতা, এক চিঠিতেই নাকি 3 মাসের জন্য শুল্ক স্থগিত করে দিয়েছে। এটি তো 70টির মতো যে দেশের সঙ্গে তাদের এই ধরনের শর্ত আরোপ করা করে বিষয় রয়েছে, তাদের সবার শুল্কই 3 মাসের জন্য স্থগিত করেছিল। যাই করুন না কেন, আপনাদের পারদর্শিতা দেখার অপেক্ষায় রয়েছি, অনেক দেখেছি, কিন্তু অবশ্যই সাধু সাবধান, জনগণ নিশ্চয়ই এমন কোনো ভয়ঙ্কর কিছু দেখার অপেক্ষায় নেই। আর যদি কিছু হয়েও থাকে, বাংলার মানুষ তো মানবে না নিশ্চয়ই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।